অবরোধ পালনের পর রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এখন শাহবাগে এসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবার কথা রয়েছে, সেখান থেকে এই বিষয়ে জানতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, মানে আন্দোলনের নতুন কর্মসূচি কি হতে পারে, কখন সেই ঘোষণা আসতে পারে আদালতের এই রায়ের পরে, সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানবো। সারাদিন কেমন দেখলেন আপনি রাজপথের পরিস্থিতি, সেটিও নিশ্চয়ই জানাবেন। শোভন, যেমনটা আপনিও জানেন এবং সারা দেশের মানুষ জানে যে কোটা সংস্কারের দাবিতে তারা সারা দেশে বিভিন্ন পয়েন্ট সহ ঢাকা শহরের মোট 17টি পয়েন্টে বাংলা ব্লকেট নামে যে কর্মসূচি তারা পালন করছে, সেই কর্মসূচির আজকে তৃতীয় দিন। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর এই শাহবাগে কিন্তু তারা জড়ো হয়েছে। শাহবাগের এই জায়গাতে জড়ো হয়ে তারা আন্দোলন করছে, আন্দোলন সংগ্রামে তারা উদ্দীপ্ত আমাদেরকে বলছে, এবং তারা যে কোনো মূল্যে কোটা সংস্কার চায়। আমরা যখন 1 জুলাই থেকে তাদের আন্দোলনের কথা আমরা দেখছিলাম, আন্দোলন তারা করছিল, তখন তারা বলেছিল 2018 সালের যে পরিপত্র রয়েছে সেই পরিপত্রকে জারি করতে হবে এবং কোটার সংস্কার করতে হবে। কিন্তু সেখান থেকে 4 দফা থেকে বর্তমানে তারা 1 দফা এসে নেমেছে, এবং 1 দফা তাদের হচ্ছে কোটাকে সংস্কার করতে হবে। পিছিয়ে পড়া যে সকল জনগোষ্ঠী আছে তাদেরকে রেখে বাকি সব কোটাকেই বাদ দিয়ে সংস্কারের আওতায় আনতে হবে। কর্মসূচি তারা পালন করছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে তারা কর্মসূচি করছে, ছাত্রছাত্রীরা নেমেছে। এখন ধীরে ধীরে শাহবাগে এসে জড়ো হচ্ছে। আমরা একটু আগে দেখেছি ফার্মগেট থেকে একটা দল এখানে এসে জড়ো হয়েছে, আমরা দেখেছি চানখারপুল থেকে একটা দল এসে জড়ো হয়েছে, আমরা দেখেছি রাজধানীর সায়েন্স ক্লাব থেকে একটা দল এখানে এসে জড়ো হয়েছে। ধীরে ধীরে আরও দল জড়ো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ সহ বিভিন্ন যে সকল পয়েন্টে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তারা এখানে এসে জড়ো হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি সর্বশেষ 7টা থেকে 7:30টার মধ্যে তারা সর্বশেষ কর্মসূচি ঘোষণা করবে, এবং এই কর্মসূচির মধ্যে আগামীকাল তারা জানাবে যে আসলে তারা কী ধরনের কর্মসূচি আমাদের কাছে দিতে চায়। আমরা একজন আন্দোলনকারীর সাথে আমরা কথা বলবো, তিনি এখানে রয়েছেন। আমরা আন্দোলনকারী একজনের সাথে কথা বলতে চাই আসলে তাদের কর্মসূচি কতটুকু এগিয়েছে, আপনাদের কর্মসূচি কতটুকু এগিয়েছে? আপনাদের কর্মসূচি কতটুকু এগিয়েছে একটু এদিকে? হ্যাঁ, তো এখন তো আমাদের কর্মসূচি আমরা আমাদের মতো চেষ্টা করতেছি। এখন দেখি নির্বাহী বিভাগ আমাদের জন্য পক্ষে কতটুকু রায় দেয়, তারপরে দেখে শুনে আমাদের কর্মসূচি নির্ধারণ করা হবে। যদি দাবি না মানে, আজকের মধ্যে দাবি না মানে কি করবেন আপনারা? তাহলে আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা যেভাবে আছি যতদিন পর্যন্ত না মানা হবে আমরা এভাবে রাজপথে থাকবো। পরবর্তী কর্মসূচির কোনো পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা আছে। কি ধরনের? আজকে যেহেতু এরকম আছে, এখনো ভাইয়ারা যেহেতু আমাদের জানান নাই সেভাবে আমরা বলতে পারবো না, তবে তারা জানাইলে আমরা নিশ্চয়ই জানতে পারবো পরবর্তী কর্মসূচি কি হবে। ধন্যবাদ আপনাকে। শোভন, আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যখন এখানে তাদের সাথে কথা বলছি এবং তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলছি, তখন সমন্বয়কারী আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের অভিভাবক যারা আছেন, সিনিয়র যারা আছেন, যারা বিভিন্ন আদালতের জাস্টিস রয়েছেন, অনেকের সাথে কথা বলে তারা কর্মসূচি ঘোষণা করবে। এবং প্রধানমন্ত্রী যেহেতু আজকের মতো ঢাকায় আসছেন, তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবে যে প্রধানমন্ত্রী এসে সুনির্দিষ্ট একটা ফয়সালা করার জন্য এবং সংসদে বিল পাসের মাধ্যমে ফয়সালা করার জন্য। তো শোভন, শাহবাগ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ফরহাদ ইবনে মালিক, ধন্যবাদ। আমরা শাহবাগের পরিস্থিতি সরাসরি জানছিলাম। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। শাহ মঞ্জুরুল হক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শাহ মঞ্জুরুল হক, আপনার প্রান্ত থেকে আনমিউট করে নিতে হবে, তাহলে আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাবো। অলরেডি আমি আনমিউট করেছি। জি জি, আমরা এখন শুনতে পাচ্ছি। মানে এখন তো উচ্চ আদালত সরকারি চাকরির কোটা 1 মাসের স্থিতাবস্থা দিল, মানে তাহলে কি কোটা বাতিল করা সেই পরিপত্রে জারি থাকলো কিনা, মানে পুরো ব্যাপারটার কতখানি সুরাহা হলো আদালতের এই রায়ের ফলে? আজকে বিষয়টি পুরাই সুরাহা হয়েছে। আদালতের আদেশটি আমার সামনে রয়েছে এই মুহূর্তে। ওখানে আদেশটি হচ্ছে পার্টি ইজ ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো, আর ইন দি মেইন টাইম দি ইম্পিউজিং জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইনঅপারেটিভ টিল দ্যাট পিরিয়ড। দ্যাট পিরিয়ড বলতে আগামী 7ই আগস্ট মামলাটি ফিক্স করা হয়েছে। 7ই আগস্ট পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের রায়ের কোনো কার্যকারিতা থাকবে না। না, মানে সেটা ধরুন 7ই আগস্ট পর্যন্ত, কিন্তু আন্দোলনকারীরা বলছেন যে তারা একটি স্থায়ী সমাধান চান। থাকবে না ইন দি মেইন টাইম।
হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্টটি হয়েছে সেই জাজমেন্টের কপি কিন্তু এখনো প্রস্তুত হয় নাই। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের কপি প্রস্তুত হলে 7ই আগস্ট এই জন্য রাখা হয়েছে, তখন জাজমেন্টটি হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে থাকবে, আপিল বিভাগের সামনে থাকবে। তখন সিপি আমরা যখন ফাইল করব তখন এই জাজমেন্টটি পর্যালোচনা করে আপিল বিভাগ যৌক্তিক আদেশ দিবেন। এবং আপনারা জানেন যে এই কোটা আন্দোলন যে কারণে শুরু হয়েছিল সেটি হচ্ছে 2018 সালে। 2018 সালে কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, আজকের এই আদেশের বলে হাইকোর্ট ডিভিশন গত সপ্তাহে এই প্রজ্ঞাপনটিকে বাতিল করে দিয়েছিল। বাতিল করার ফলে এই প্রজ্ঞাপনের কারণে বা এই প্রজ্ঞাপনটি বাতিল হওয়ার কারণে কোটা প্রথাটা আবার রিভাইভ হয়েছিল। কিন্তু আজকের এই আদেশের ফলে আবার 2018 সালের যে প্রজ্ঞাপন কোটা প্রথা বাতিল করে জারি করা হয়েছিল সেটি বহাল থাকবে। এবং বিসিএস সহ মাননীয় প্রধান বিচারপতি কিন্তু এগুলো জিজ্ঞেস করেছেন যে পরীক্ষাগুলি কখন কিভাবে আসে। এখন যে পরীক্ষাগুলি চলমান আছে সেই পরীক্ষাগুলি ওই কোটা ভিত্তিক হবে না, সেই পরীক্ষাগুলি 18 সালের যে প্রজ্ঞাপন কোটা বাতিল করে সেই প্রজ্ঞাপন মেনে চালু করা হবে। জি, উচ্চ আদালতের এই আদেশের ফলে এখন যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা একটা মানে নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে সংসদে আইন পাশ করতে হবে। এরপরও যদি আন্দোলন চলে সেটি কি আসলে আদালত অবমাননা হবে নাকি আসলে সেটি তাদের সেই আন্দোলনের দাবি যৌক্তিকতা কতখানি? দাবি হবে, আদালত অবমাননা এবং অযৌক্তিক দাবি হবে। এই জন্য যেহেতু বিষয়টি আদালতে আসছে, এখন আদালতকেই বিষয়ে বিবেচনা করতে হবে। আদালতে পেন্ডিং থাকা অবস্থায় হাইকোর্ট ডিভিশনের একটি জাজমেন্ট কিন্তু স্থগিত হয়েছে বা ইনঅপারেটিভ হয়েছে, কিন্তু এর মানে এই না যে হাইকোর্টের জাজমেন্টটি সেটিসাইড হয়েছে। তো হাইকোর্টের জাজমেন্টটি যতক্ষণ পর্যন্ত সেটিসাইড না হবে অথবা অ্যাপিলেট ডিভিশন এই ব্যাপারে কোনো মন্তব্য বা অ্যাপিলেট ডিভিশন বিষয়টিকে নিষ্পত্তি না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাহী বিভাগ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সুতরাং শিক্ষার্থীদের জন্য উচিত হবে যে আপিল বিভাগ তাদেরকে যে পরামর্শ দিয়েছেন যে তারা আপিল বিভাগে তাদের বক্তব্য রাখবে, আপিল বিভাগ এই ক্ষেত্রে সমাধান দিতে পারবে। নির্বাহী বিভাগ তো সমাধান দিয়ে রেখেছে কোটা প্রথা বাতিল, তো নির্বাহী বিভাগ নতুন করে আর কি সমাধান দিবে? 18 সালের যে প্রজ্ঞাপন সেটা যদি এখন বহাল হয় তাহলে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত তো তাদের সামনে রয়েই গেল, নতুন করে নির্বাহী বিভাগ আর কি সিদ্ধান্ত দিবে? তারপরেও যদি তারা কিছু চান যে না এটাকে মডিফাই করতে হবে, আরও সংস্কার করতে হবে, তাহলে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন, সাব জুডিস ম্যাটার, ওখানে তাদেরকে এসে কথা বলতে হবে এবং আমরাও এখানে আইনগত যুক্তিগুলি তুলে ধরব। তখন যদি ফাইনালি আপিল বিভাগ মনে করেন যে 18 সালের প্রজ্ঞাপনটি কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটি বহাল থাকবে, সেগুলি বহাল থাকবে। অথবা যদি কোনো অবজারভেশন তারা চান বা আপিল বিভাগ মনে করেন কোনো অবজারভেশন দেওয়া দরকার, তাহলে ওনারা কিন্তু অবজারভেশন দিতে পারবেন। অথবা ওনারা এখন যেটা চাচ্ছেন যে নির্বাহী বিভাগ কোনো কমিশন ফর্ম করে এটা করবে, আপিল বিভাগ কমিশন ফর্ম করার জন্য কিন্তু নির্দেশনা দিতে পারবেন। জি, আরেকটি বিষয় অ্যাডভোকেট মজরুল হক, মানে নির্বাহী বিভাগ যদি এখন এখানে কোনো কিছু যুক্ত নির্বাহী বিভাগ যদি এখন এখানে কোনো কিছু যুক্ত করতে চায় সেক্ষেত্রে তাদেরকেও কি এখানে আদালতের পক্ষ হতে হবে কিনা? অ্যাডভোকেট মজরুল হক, তাদেরকে আদালতের পক্ষ হতে হবে এবং তাদেরকে ইনফর্ম করতে হবে যে আমরা এই কাজগুলি করতে চাই এবং এই কাজগুলি আদালত তখন এন্ডোর্স করে দিবেন। না মানে তাহলে যে কমিশন গঠনের যে দাবি করা হচ্ছে, সংসদ থেকে আইন পাশ করার যে দাবি করা হচ্ছে, সেই বিষয়গুলো তাহলে এখন পুরোপুরি এখন আদালতের এখতিয়ারে চলে গেছে, আর আদালত যে রায় দিবেন সেটিকেই মেনে নিতে হবে সবাইকে, তাই কি? জি, আদালত যে রায় দেবেন সেটিকে মেনে নিতে হবে এবং তাদের যদি কমিশন গঠন করার দাবি থাকে সেটাও তারা আদালতে এসে বলতে পারবে। রাস্তায় আন্দোলন করে তাদের কোনো লাভ হবে না, আদালতে এসে বলার সুযোগ রয়েছে। আপনি গতকাল দুজন রিটকারী ছাত্রের আইনজীবী হিসেবে আপনি কালকে আদালতে এসেছিলেন। এখন যারা আছেন রাজপথে তাদের আসলে তাহলে আদালতের পক্ষ মানে এই শুনানির পক্ষ হবার সুযোগ কি? তাদেরকেও কি আইনজীবীর মাধ্যমে কোনোভাবে আসতে হবে না তাদের মুখপাত্রটিকে হবেন? তাদেরকে আইনজীবীর মাধ্যমে আসার জন্য আদালত বলেছেন, তারা ব্যক্তিগতভাবে আসতে পারবে। আর বিষয়টি যেহেতু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি যে আদালত কিন্তু এই বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবী ছাড়াও, আপিলকারী এবং রেসপন্ডেন্টের আইনজীবী ছাড়াও আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করে, মানে অন্য যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তাদেরকেও নিয়োগ করে কিন্তু আদালত মতামত চাইতে পারবেন। এবং সেই ক্ষেত্রে নির্বাহী বিভাগ থেকেও যারা যদি কেউ আসতে চায় তাদেরকেও কিন্তু ইনভাইট করার সুযোগ রয়েছে। এখন আদালতে বিষয়টি বিচারাধীন হওয়ার ফলে যেটা হয়েছে, শিক্ষার্থী সহ নির্বাহী বিভাগ সহ যাদেরকে বক্তব্য রাখতে হয় এই বিষয়টি এখান থেকে নিষ্পত্তি করা
সমীচীন হবে বলে আমি মনে করি বা যৌক্তিক হবে বলে আমি মনে করি। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।